আর্থিক অবস্থা ভীষণভাবে দুর্বল। যে কোনো মুহূর্তেই আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিয়ে কোনো ক্রমে বেঁচে আছে এই মুহূর্তে। হ্যাঁ, সেখানে ইনফ্লেশন এমনই বেশি। ভারত চায় না সেখানকার মানুষের দুর্দশা বাড়ুক, কিন্তু খুবই সঙ্গীন অবস্থা। একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ ভারতের একেবারেই বর্ডার। আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আমরা বাংলাদেশকে যখন জিনিস বেচি কিনিও বটে। আমি বলতে তুলনাটা করতে চাইছি যে আমরা বাংলাদেশ থেকে 2 বিলিয়ন 2 বিলিয়ন মানে বুঝতেই পারছেন, 100 মিলিয়ন মেক্স এ বিলিয়ন। সো মানে 1,000 মিলিয়ন মেক্স এ বিলিয়ন। 2,000 মিলিয়ন ডলার আমরা বাংলাদেশ থেকে জিনিস কিনি। চীন কেনে মাত্র 1 বিলিয়ন, আমাদের অর্ধেক কেনে। এবং পাকিস্তান বাংলাদেশ থেকে মানে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়, মানে টোটাল মিশিয়ে 500 থেকে 600 মিলিয়ন ডলার। যাই হোক, তো বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশকে আমরা মর্যাদা দিই। সে দেশের জিনিসপত্র যা তৈরি হয় আমরা কেনার চেষ্টা করি। এবং 16 বিলিয়ন ডলার হিউজ মার্কেট, ভারতবর্ষের জিনিসের মার্কেট বাংলাদেশে রয়েছে। এবং সুবিধে, বাংলাদেশ যখনই প্রয়োজন হয় ভারত থেকে নিতে পারে। আমাদের সেখানে ইয়ে রয়েছে, স্থলপথে রয়েছে, ট্রেনে যা যা জিনিস যেতে পারে। এবং নদীপথও খুব একটা সমাধান, দেরি লাগে না, কলকাতা থেকে চট্টগ্রাম যেতে খুব একটা সময় লাগে না। কিন্তু পাকিস্তান থেকে জিনিসপত্র আসতে গেলে প্রায় 16 দিন লাগে, চীন থেকে আসতে গেলে প্রায় 14 দিন লাগে। বুঝতেই পারছেন যে কতটা ব্যয়বহুল সেখান থেকে জিনিসপত্র তাদের নিয়ে আসা। ভারত কোনো তাদের ক্ষতি করেনি। কেউ বলতে পারবেন না যে ভারত তাদের এই ক্ষতিটা করেছে। ভারত থাকাতে তারা অনেক জিনিসপত্র খুব সুবিধাজনক পথে পাচ্ছিল। দুদেশের বাণিজ্য বিরাটভাবে চলছিল, বাড়ছিল। এবং ধরুন ফার্মাসি, ওষুধপত্র, সেটা বাংলাদেশ তো সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল। এবং যদি দেখেন যে ট্যুরিজম, আমেরিকার পরে ট্যুরিজম, বাংলাদেশি ট্যুরিস্টরা ভারতবর্ষে আসে এবং বড় সংখ্যক ট্যুরিস্ট আসে, মেডিকেল ট্যুরিস্ট ভারতবর্ষে চিকিৎসা করতে তারা আসে। সুতরাং বাংলাদেশিদের একটা বড় অংশ ভারতের উপর নির্ভরশীল হয়ে আছে। এখন যদি সে দেশের এখনকার সরকার যদি মনে করে যে ভারতের প্রয়োজন নেই, আমরা অন্য জায়গায় হয়তো ব্যবসা করতে পারবো, কিছুদিনের জন্য হয়তো মার্কেট আমাদের লস হবে, কিন্তু বাংলাদেশের ক্ষতিটা ব্যাপক। সে দেশের মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে সেটা মারাত্মক। হ্যাঁ, আর্থিক দিক থেকে বাংলাদেশ খুবই সঙ্গীন অবস্থায় আছে। তাদের এক্সপোর্ট, মানে তাদের যে রপ্তানি নির্ভর করতো রেডিমেড গার্মেন্টসের উপরে। এই দেশের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলাতে সে পুরোটাই গেছে, রেডিমেড গার্মেন্টসের আর সেভাবে মার্কেট নেই। হ্যাঁ, বড় বড় শিল্প মালিকগুলো ছিল, তাদের অনেকের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ ছিল, তাই তারা ভেবেছে এরা আওয়ামী লীগের কারখানা বলে ভেঙে কিন্তু এই গার্মেন্টস সেকশনটা নষ্ট হয়ে গিয়ে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু অস্ত্র আমদানি করছে পাকিস্তান থেকে। হ্যাঁ, এখন ওরা ভাবছে যে এই যে আর্থিক দুরবস্থা, মানুষকে ভোলানোর জন্য ওরা একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি করছে, যুদ্ধের মহড়া করছে, বর্ডারে আমাদের সঙ্গে ঝামেলা করছে। ফেন্সিং লাগানোর সময় ওদের বিজিবি বর্ডার যে গার্ড আছে তারা এসে ঝামেলা করছে। মানে একটা যুদ্ধ হোক, আমরা দেখেছি গতকাল। হ্যাঁ যুদ্ধ হোক, এটা ওরা চাইছে। কিন্তু আমরা কি জানেন তো, মানে বাঘকে যদি একটা ইঁদুর তাড়া করে, বাঘ কি খুব একটা মানে ইয়ে হয়? সে হ্যাঁ মানে মানে চেষ্টা করে যে এ দিয়েই সরিয়ে দিই, ল্যাজ মেরে সরিয়ে দিতে, তার বেশি তো তার কিছু করার প্রয়োজন হয় না। ভারত সরকারও সেই দিকেই যাচ্ছে এবং ভারত সরকার জানে যে এইভাবে চললে স্যার, কোথাও কি মনে হয় যে ভারত এই সুযোগটাই খুঁজছিল? এবং এই যে যদি আফগানিস্তানের চাপে পড়ে পাকিস্তান বাংলাদেশের উপর থেকে হাতটা সরিয়ে নিয়ে নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, তাহলে চীনের সঙ্গে তো পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু চীন আবার এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভারতকে এতটা চটাতে চাইবে, নাকি চীন সেখান থেকে সরে দাঁড়ালে বাংলাদেশ একেবারেই একা হয়ে যাবে? দেখুন, চীন অত্যন্ত মানে 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 চালাকি করে তারা চলে, অত্যন্ত সবার সঙ্গে সম্পর্ক রেখে চলে। হ্যাঁ, চতুর। ওরা জানে যে দেখুন, মানে 20শে জানুয়ারি ট্রাম্প শপথ নিচ্ছে। ট্রাম্প বারবারে বলেছে জিনিসের উপরে হাই ট্যারিফ বসানো হবে। তো আমেরিকার বিরাট মার্কেট চীনের, তো সেই মার্কেট অনেকটাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে প্রায় 150 বিলিয়ন ডলারের ব্যবসা করে চীন, বুঝেছেন? প্রায় 150 বিলিয়ন ডলার, কম নয়। সুতরাং আমেরিকার বাজার যদি নষ্ট হয়ে যায়, ভারতের তাদের বাজার বাড়ানোর প্রয়োজন হতে পারে। আবার 150 বিলিয়ন এটাও যদি চলে যায়, চীনের অর্থনীতি বিরাট আঘাত আসবে। সুতরাং চীন জানে
তাই ভারতের সঙ্গে কোনো ধরনের সংঘাতে আপনারা দেখেছেন যে লাদাখে যেটা ছিল মিটিয়ে নিয়েছে। লাদাখে আমাদের সঙ্গে যে সমাধান ছিল, সমস্যা ছিল, ওরা মিটিয়ে নিয়েছে। আমরা দুজনেই ফোর্স আমাদের যেগুলো ছিল দূরে রেখে দিয়েছি। হ্যাঁ, মানে সুতরাং এই মুহূর্তে আমাদের কোনো ঝামেলা সেখানে নেই। যেটা মোটামুটি অক্টোবরে মিটিং হয়েছে, ডিসেম্বরেও হুম। ফর্মাল ডিক্লারেশন হয়েছে। যদিও একটা নতুন করে সারা আমাদের যে আকসাই চীনে আমাদের বেশ কিছু এলাকা তারা সে তো ৬২ যুদ্ধে ফর্মালাইজ করেছে, তার আগেই তারা কেড়ে নিয়েছিল। সেখানকার কিছু এলাকাকে ওরা নতুন কাউন্টি ঘোষণা করছে। সেই নিয়ে ভারত সরকার মনে করে আকসাই চীন ভারতেরই অংশ। অনেকটা এলাকা জওহরলাল নেহরু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তখন কেড়ে নিয়েছিল। আমরা তারপরে কিন্তু এটা ফেরত দেওয়ার খুব একটা চেষ্টা করিনি। সেখান দিয়ে সেই অংশ কিছুটা অংশ দিয়ে আবার পাকিস্তানও আমাদের কিছু অংশ কেড়ে নিয়েছিল। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলে, সেখান দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হয়েছে। যখন এগুলো কিছু হয়েছে তখন ভারত কিছু বলেনি, তখন যারা সরকারে ছিল কিছু বলেনি। এখন যখন আকসাই চীনকে দুটো নতুন কাউন্টি তারা ঘোষণা করছে, ভারত সরকার বলছে আকসাই চীন আমাদের, আমরা এখনো মনে করি সেটা আমাদের, সুতরাং তোমরা এসব করতে পারো না। সুতরাং কিন্তু এটা যা ওই জায়গায় থেমে আছে, যেটা অনেকদিন আগেকার কেড়ে নেওয়া ব্যাপার, সেই ৬২ আগেই কেড়ে নিয়েছিল, বুঝেছেন। কিন্তু এই তার ফলে মুহূর্তে পরিস্থিতি আমাদের সেই একেবারে জায়গায় স্থিতিশীল আর কি। হ্যাঁ, সুতরাং চীন এই মুহূর্তে ঠিক আছে, চীন মানে প্রচুর টাকা ইনভেস্ট করেছে পাকিস্তানে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করতে গিয়ে, এবং বিআরআই ইনিশিয়েটিভে বাংলাদেশও প্রচুর টাকা খরচা করেছে। কিন্তু ভারতের মার্কেট বুঝতেই পারছেন, $150 বিলিয়ন মার্কেট, বিশাল একটা ভারত। আমরা বিআরআই ইনিশিয়েটিভ জয়েন করিনি, ওদের যে বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে আমরা সেখানে জয়েন করিনি, সত্যি কথা, কিন্তু আমাদের বাজারটা বিরাট। সুতরাং চীন এই মুহূর্তে ভারতীয় বাজারটাকে হারাতে কিছুতেই চাইবে না। এবং তার ফলে যে চীন যে মানে একেবারে বাংলাদেশের হয়ে বা পাকিস্তানের হয়ে ভারতের সঙ্গে লড়াই করতে নেমে যাবে, সেটা যারা ভাবছেন তারা চীনের আন্তর্জাতিক সম্পর্ক মোটামুটি বোঝেন না। এখন যেটা প্রশ্ন আসছে যে দেখুন যে আরাকান আর্মি তারা দেখছি আমরা জানেন যে মিয়ানমারের একটা নানান জায়গায়, মিয়ানমারের যে মিলিটারি গভর্নমেন্ট এলো, আং সান সুকে সরিয়ে দেওয়ার পর একটা মিলিটারি গভর্নমেন্ট সেখানে যখন এসেছে, তাদের মানে নানান ব্যর্থতা নানান দিকে ধরা পড়ছে। নানান এথনিক গ্রুপ প্রায় বার্মার প্রায় 60% প্রায় দখল করে নিয়েছে। ওদের যে স্যান স্টেট আছে, চীন স্টেট আছে, এবং আমরা দেখলাম যে আরাকান স্টেট মানে যে রাখাইন স্টেট যেটা, সেখানকার যারা এথনিক আর্মড অর্গানাইজেশন গুলো আছে তাদের কবজায় রয়ে গেছে। এবং এই রাখাইন স্টেটে রয়েছে আরাকান আর্মি। এই রাখাইন স্টেটের সঙ্গে বাংলাদেশের 271 কিলোমিটারের বর্ডার আছে। এবং এই এখন বাংলাদেশে ওই টাটমাডাও, যাদের চীনের মিয়ানমারের যারা মিলিটারি গভর্নমেন্ট তাদের টাটমাডাও বলে, এখন তারা আর বাংলাদেশের মিয়ানমারের বর্ডার কন্ট্রোল করছে না, এখন আরাকান আর্মি কন্ট্রোল করছে। এখন আরাকান আর্মি এই মুহূর্তে তারা বাংলাদেশে ঢুকবে কিনা জানি না, তবে হ্যাঁ, রোহিঙ্গিয়াদের একটা রিফিউজিদের বড় অংশ চট্টগ্রামে রয়েছে,